নওশাদ ড্রয়িং রুম থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। কেয়ারটেকার রিয়াজ আর শোয়েব অপেক্ষা করছে সেখানে। নওশাদের পিছনে পিছনে হেরাও এসেছে। একটু দূরে দাঁড়িয়ে আছে সে। রিয়াজের সঙ্গে কথা বলছে নওশাদ। হেরার কেমন যেন অস্থির লাগছে। এই বাড়িতে ওই মানুষটা ছাড়া কারো সঙ্গে কথা হয়নি তার। মানুষটা বিদেশ যাচ্ছে। তার মন খুব খারাপ লাগছে। কেন এই মন খারাপ লাগা সে বুঝতে পারছে না। এই শহরে এই মানুষটা ছাড়া আর কাউকে সে চেনে না। অবশ্য নওশাদ মানুষটাকেও সে চিনে না এখনও। তবে মানুষটা খুব ভালো এটা সে বুঝে গেছে। পিছন ফিরে আবার নওশাদ হেরার কাছে এসে দাঁড়ালো। তো আসি, ভালো থেকো। কবে আসবেন? 5 দিন পর। টেক কেয়ার। নওশাদ হাসি মুখে হেরার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে উঠল। শোয়েব ওকে সি অফ করতে যাচ্ছে সঙ্গে। হেরা পোর্শের নিচে এসে দাঁড়িয়েছে। ড্রাইভার বাহার গাড়ি স্টার্ট দিতেই নওশাদ জানালা দিয়ে তাকিয়ে দেখে হেরার চোখ ছলছল করছে। হেরার চোখ কি ওর জন্য ভিজে উঠেছে? নওশাদের বুকের মাঝেও কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। জীবনে তো বহুবার দেশের বাইরে গেছে। গীতি যাওয়ার পর কখনো প্রতি মাসে, কখনো 1-2 মাস পর পর। আজ অনেক বছর পর এই যাওয়ার সময় কেউ একজন ওকে বিদায় দেওয়ার জন্য পোর্শের নিচে এসে দাঁড়িয়ে আছে। গাড়িটা আস্তে আস্তে গেট পার হয়ে গেল। হেরা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ওর খুব মন খারাপ লাগছে। 3 দিন ধরে দেখলো, 2 দিন মাত্র মানুষটা ওর সঙ্গে কথা বলেছে। এতেই এখন মনে হচ্ছে মানুষটা যখন এখানে থাকবে না তার সব কিছু ফাঁকা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তাকে কেউ বিপদে পড়লে রক্ষা করবে না। জীবন তাকে কখনো ভালো কিছু দেয়নি। নিজের বাবা মা আবর্জনার মতো ছুঁড়ে ফেলে রেখে চলে গেছে। বাবা তো জীবনে কখনোই আর খোঁজ নেয় নাই। মা হঠাৎ হঠাৎ অনেক বছর পর পর বাপের বাড়ি এসেছে, সবার সঙ্গে ঝগড়া করেছে। হেরার খোঁজ নিতে আসেনি কখনো। আদর করে দুটো কথা বলেনি। কিন্তু কি অদ্ভুত, জানাশোনা নেই, হঠাৎ তার চরম বিপদে একটা মানুষ কোথা থেকে উড়ে চলে এলো। তারপর তাকে সব বিপদ থেকে রক্ষা করে এক রাজপ্রাসাদে নিয়ে এলো। রূপকথার গল্পে রাজার কুমারাস্ত, আর এখন তার জীবনের গল্পে একজন রাজা চলে এসেছে। জীবনের এই অংশটুকু কি রূপকথার মতো মনে হচ্ছে? সে কোনো স্বপ্ন দেখছে না তো? 2 দিন ধরে যে রুমটায় আছে সে, তার নরম বিছানায় এসে শুয়ে পড়ল হেরা। এরকম সুন্দর ঘর, যত্ন করে সাজিয়ে রাখা প্রতিটি জিনিস সে কখনো দেখেনি আগে। সারা জীবন অযত্নে অবহেলায় বড় হয়েছে সে। আজ তার জন্য যে সব কাপড় কিনে আনা হয়েছে তার একটি দাম দিয়ে সারা বছরের কাপড় হয়ে যেত তার। এসব কিছুর কি সত্যি সে যোগ্য? নওশাদ মানুষটার যোগ্য সে কখনো হয়ে উঠতে পারবে না। হেরার খুব কান্না পাচ্ছে। এখানে আসার পর এরকম বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হয়নি তার। কিন্তু এখন এত কষ্ট হচ্ছে কেন? বেশ অনেকক্ষণ শুয়ে শুয়ে কাঁদলো হেরা। দুপুরের দিকে আনারের মা এসে ঢুকলো ঘরে। আম্মা, আপনি কি ঘুমে? হেরা তাকালো। আচ্ছা আনারের মা, তুমি আমায় আম্মা ডাকো কেন? তাহলে কি ডাকমো? আপনি হলেন স্যারের বউ, আপনারও তো আম্মাই ডাকতে হইব আমার। আগের জন্মে শুধু আম্মা ডাকতাম, আর আপনি হলেন নতুন আম্মা। তোমার আগের আম্মা কেমন ছিল গো? মানুষ ভালা ছিল, সবাইরা আদর সোহাগ করতো, আবার রাগও ছিল অনেক। স্যার তো ভয় পাইতো, আমরা সবাই ভয় পাইতাম। হঠাৎ করে মরলো মানুষটা। ভালো মানুষ। সন্ধ্যার সময় শুধু আমারও কইল শরীরটা খারাপ লাগছে আনারের মা। তারপর ডাক্তার স্যার আইলো, তিনি জোর করে হাসপাতালে নিয়ে গেল। তার কতক্ষণ পর খবর আসলো আম্মা নাই। স্যার খুব কাঁদছে। কোনো পুরুষ মানুষের বউ মরলে এত কাঁদতে দেখি নাই এই জন্মে। খুব বাসনা করতো আম্মারে স্যার। বিয়া করে নাই এত বছর। সবাই কত কইছে বিয়া করতে, আসলে আপনি ছিলেন তো স্যারের ভাগ্যে, তাই করে নাই। তোমার স্যার খুব ভালো তাই না আনারের মা? স্যার খুব ভালো মানুষ গো আম্মা, কিন্তু খুব দুঃখী। নিশাল ভাইয়ারে কত ভালোবাসে, কিন্তু ভাইয়া শুধু দূরে দূরে থাকে, বাপের কাছে আসে না। ভাইয়া আসলে স্যার কী যে করে ছেলেরে খুশি করতে, কিন্তু ভাইয়া চুপচাপ থাকে, পড়াশোনা করে, বন্ধুর বাসায় যায়, খালার বাসায় যায়, কিন্তু বাপের সাথে 2 মিনিট বসতে চায় না। স্যার মন খারাপ করে। এত বছর ধরে আছি তো সব বুঝি আম্মা। নিশাল ভাইয়া তো চোখের সামনে হইছে, কুলে করে বড় করছি। এতটুকু ছোট রেখা মা মরল, তারপর থেকে ভাইয়া চুপচাপ হয়ে গেছে। আনারের মা চোখের পানি মুছল শাড়ির আঁচল দিয়ে। কিছুক্ষণ চুপ থেকে হেরার উদ্দেশ্যে বলল, এখন ওঠেন, দুপুরের খাওয়া আনছি, খান।
ইচ্ছে করছে না আনারের মা। এ কেমন কথা? ওঠেন আম্মা, আপনার তো গলাও ভাঙছে। ঠান্ডা লেগেছে। ও কিছু না, আমার একটু ঠান্ডার ধাত আছে, ঠিক হয়ে যাবে। ওষুধ লাগলে বলিয়েন আম্মা, আনাই দিব। স্যার বলছে আপনার যেন কোনো অযত্ন না হয়। তোমাকে বলে গেছে এই কথা? হুম, সবাইকে বলছে। এখন ওঠেন, ভাত খান। ওদের কথার মাঝেই পারুল কর্ডলেস ফোন নিয়ে এসে রুমে ঢুকলো। আমার সুমনা ম্যাডাম ফোন দিছে, আপনার সাথে কথা বলতে চায়। হেরা হাত বাড়িয়ে কর্ডলেস ফোনটা নিল। হ্যালো। কেমন আছো হেরা? জি ভালো। তোমার গলার এই অবস্থা কেন? নওশাদের জন্য মন খারাপ? লজ্জা পেয়ে গেল হেরা। আমার একটু ঠান্ডা লেগেছে। বেশি সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে যাবে? না না, ঠিক আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায় আমার। একটু গরম কিছু খেলেই ঠিক হয়ে যাবে। লাঞ্চ করেছো? করব এখন। ঠিক আছে, লাঞ্চ করে রেডি হয়ে থেকো। আমি আর তুমি বের হব। আমি? কেন, কোনো সমস্যা? না, মানে কোথায় যাব? তোমাকে নিয়ে টেইলার্সের কাছে যাব, তারপর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। আর নওশাদের সঙ্গে আমার কথা হয়েছে, তুমি নির্দ্বিধায় যেতে পারো আমার সঙ্গে। জি আচ্ছা। ফোন রেখে হেরা লাঞ্চ করতে বসলো। নওশাদের প্লেন যথাসময়ে টেক অফ করেছে এবং সত্যি সত্যি প্লেনটা যখন ঢাকার মাটি থেকে শূন্যে উঠে গেল, সঙ্গে সঙ্গে গতকাল রাতের সুমনার কথাটা মনে পড়ে গেল। তার মনে হচ্ছে আসলেই এবার কেমন যেন একটা পিছু টান ফিল করছে সে। বাসা থেকে বেরিয়ে আসার সময় হেরার ছলছল করা চোখ দুটো ওকে খুব অবাক করেছে। হেরা কি ওর চলে আসার জন্য মন খারাপ করেছে? বাচ্চা বয়সী মেয়ে আবেগী হয়ে গেছে, এটাই স্বাভাবিক। নওশাদ তার মোবাইলটা বের করলো। গ্যালারিতে গিয়ে গতকাল সুমনা যে ছবিগুলো তুলেছিল সেগুলো বের করলো। তার আর হেরার ছবি। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর পাশে। হেরার একটা সিঙ্গেল ছবিও আছে। অদ্ভুত সুন্দর একটা মুখ, সবচেয়ে বেশি সুন্দর ওর চোখ। এটাই খুব নাড়িয়ে নিচ্ছে নওশাদকে। এয়ার হোস্টেজ এসে কাছে দাঁড়ালো লাঞ্চ নিয়ে। নওশাদ মোবাইলটা ঢুকিয়ে রাখলো তার ব্যাগে। আগামী কয়েকদিন ব্যস্ততায় কাটবে তার। সুমনা হেরাকে নিয়ে দর্জির কাছে নিয়ে সব আনস্টিচ ড্রেস আর ব্লাউজ বানাতে দিল। তারপর দুজন মিলে হেরার জন্য স্যান্ডেল, ব্যাগ, কসমেটিক্স কিনলো। হেরার এত শপিং করতে খুব অস্বস্তি লাগছে, কিন্তু সুমনা নাছোড়বান্দা, সে কিনে দিবেই। তারপর দুজনে কফি খেতে ঢুকলো। হেরা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার বড় বোনের মতো, তুমি জানো না নওশাদ আমার আর রেজওয়ানের জন্য কি? আমরা এত ভালো বন্ধু, কখনো কখনো আত্মীয়র চেয়েও বেশি। আজ প্রায় 25 বছর আমরা একে অপরের সুখে দুঃখে পাশে আছি। হেরা সুমনার দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। সুমনা বলল, আমরা 4 ভাই 1 বোন। আমি আর আমার বড় ভাই দেশে থাকি, আর সবাইরা ইউএসএতে থাকে। বড় ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে। কোনো মেয়ে নেই 2 ফ্যামিলিতে। রিজওয়ানরা 2 ভাই, বোন নেই। ছোট ভাইয়ের একটা ছেলে, ওখানেও মেয়ে নেই। কাউকে যে এসব শপিং করে দিব, কাকে দেব বলো? দেশের বাহিরে ভাইদের মেয়ে আছে, ওরা সব ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরতেই পছন্দ করে। তাই একটু আনন্দ নিয়ে শপিং করা হয় না। নিজের বয়স হয়ে গেছে, নিজের জন্য আর কত শপিং করব? একটা মেয়ে থাকলে কি কিনতাম, কিভাবে সাজাতাম, প্রায় সময়ই চিন্তা করি। তোমার জন্য শপিং করে অনেক বছর পর মজা পেয়েছি, তাই তুমি কিছু মনে করলেও কিছু করার নেই। হাসছে সুমনা। হেরা, সারা জীবন একটা বোনের জন্য হাপিত্তেশ করেছি। ইস, যদি একটা বোন থাকতো। তারপর মেয়ের জন্য কত শখ ছিল একটা মেয়ে বাচ্চার, কিন্তু হলো 2 ছেলে। এখন এদের বউ আসলে পরে বাসায় মেয়ে আসবে, আর তো কোনো উপায় নেই। ওই জিন্স প্যান্ট আর গেঞ্জি শার্ট দেখতে দেখতে চোখ পচে গেল আমার। হেরা মাথা নিচু করে বলল, এত এত টাকা খরচ করছেন আপনারা, আমার খুব খারাপ লাগছে। এখানে খারাপ লাগার কিছু নেই হেরা। পছন্দের মানুষের জন্য টাকা খরচ করার মাঝে আনন্দ আছে, বুঝলে? তোমার তো বয়স এখন শপিং করবে, ঘুরবে, আনন্দ করবে। শোনো হেরা, তোমার বর কিন্তু খুব পোজ, আর তার সব কিছু হতে হবে বেস্ট। দেখবে ও যা পরবে, যা খাবে, সব ভালো হতে হবে। তা না হলে ছুঁয়েও দেখবে না। গীতি যখন ছিল
এত এত কাজের লোক থাকলে কি হবে? নওশাদ গীতির হাতের রান্না ছাড়া খেত না। গীতি মারা যাওয়ার পর ৬-৭ মাসে নওশাদ শুকিয়ে কাঠি হয়ে গিয়েছিল। খেতে পারতো না, খাবে কম, কিন্তু যা খাবে রান্না ভালো হওয়া চাই। তুমি রান্না জানো হেরা? মামিদের সংসারে ছিলাম সেই ছোট্ট থেকে। মাছ কাটা থেকে রান্না করা, ঘর মোছা থেকে হাঁড়ি পাতিল ধোয়া সব করতে হয়েছে আমায়। তাহলে তো ভালোই হলো, নওশাদের জন্য রান্না করতে পারবে তুমি। শোনো, রান্না কি জানো? ভালোবাসা নিয়ে কারো জন্য কিছু করছো, সেটা অসাধারণ হবেই। সেই ভালোবাসা কি রান্নার ভেতর কোনো কাজের মানুষ দিতে পারবে বলো, যেটা স্ত্রী তার স্বামীর জন্য দিবে? আমি তো এত ভালো রান্না পারি না। উনি কি পছন্দ করে সেটাও তো আমি জানি না। পারবে, দেখো। নওশাদ খুব সিম্পল খাবার খেতে পছন্দ করে, বাঙালি খাবার। তুমি ওর জন্য তাই করতে পারো। আর টাকা খরচ করা নিয়েও চিন্তা করতে হবে না তোমার। তোমার বরের এত টাকা আছে, এত টাকা আছে, তুমি প্রতিদিন খরচ করেও কিছু করতে পারবে না, বুঝলে? সুমনা হাসলো। হেরাকে সুমনা সন্ধ্যার পর বাসায় নামিয়ে দিয়ে গেল। রিয়াজ দৌড়ে এসে শপিং ব্যাগগুলো ধরলো। উপরে দিয়ে আসবো আম্মা এগুলো? না থাক, আমি নিয়ে যাচ্ছি। আমি নিচ্ছি। বলে রিয়াজ ব্যাগগুলো নিয়ে চলে গেল। নিচে লিভিং রুমের পাশে 10 ফুট লম্বা একটা ন্যাচারাল অ্যাকুরিয়াম আছে, অনেকটা লেকের মতো। সেখানে অনেক গোল্ডফিশ, ওয়াকিন গোল্ডফিশ, এনজি ফিশ, বিশাল সাইজের একটার। এই জায়গাটা হেরা দেখেনি। মাছগুলো দেখে ওর মন ভালো হয়ে গেল। এত সুন্দর মাছ ও জীবনে দেখেনি। একবার তাদের ভার্সিটির এক স্যারের বাসায় ড্রয়িং রুমে গ্লাসের অ্যাকুরিয়াম দেখেছে সে, কিন্তু সেখানে মাছগুলো ছিল ছোট ছোট, 5-6টা মাছ হবে। কিন্তু এখানে কত কত মাছ, আর সাইজও বিশাল। মাছগুলোর ছুটে বেড়ানো দেখে ওর খুব আনন্দ হচ্ছে। ও পাশে বসে নিচু হয়ে পানিতে হাত দিতেই ওর হাতে ধরতে ছুটে এলো মাছগুলো। হেরা মুগ্ধ হয়ে গেল। খুব সুন্দর, তাই না? চমকে পিছনে তাকিয়ে দেখে সোহেব দাঁড়িয়ে আছে। হেরা তাড়াতাড়ি মাথার ওড়না ঠিক করলো। কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? মামা বলে গেছেন আপনার খোঁজ রাখতেই। হেরা মাথা নিচু করে বলল, জি আমি ঠিক আছি। অফিস থেকে এসে শুনলাম আপনি সুমনা ম্যামের সঙ্গে বাইরে গেছেন। উনি এসে নিয়ে গেলেন। জি শুনেছি। একটা প্রশ্ন করব, আপনাদের বাড়ি কোথায়? জি কুষ্টিয়া। ও আচ্ছা। উনি কি বুলগেরিয়া পৌঁছে গেছেন? মামা দোয়া পৌঁছেছেন অলরেডি। বুলগেরিয়ার জন্য ফ্লাই করেছে হয়তো। আমাকে ফোন দিলে আপনাকে জানাবো। জি আচ্ছা, আমি উপরে যাই। ও শিওর, কিছু লাগলে আমাকে জানাবেন। হেরা সিঁড়ি দিকে চলে গেল। শোয়েব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে এতক্ষণ কোনো পরী তার সামনে ছিল। মামা কোথা থেকে এরকম একটা পরী পেয়ে গেল, কিছুই সে বুঝতে পারছে না। হেরা উপরে আসতেই তার শ্বশুরের সামনে পড়ল। এই যে বড় বৌমা, তোমাকে খুঁজছিলাম। তোমার শাশুড়ি কোথায়? তার তো দেখাই পাওয়া যায় না। হেরা কি বলবে বুঝতে পারছে না। তুমি আমার সঙ্গে আসো তো। নৌশাদ কোথায়? উনি তো দেশের বাইরে গেছেন। এই বাসায় কারো মন ঠিকানা, বুঝলে? তোমার শাশুড়ি তার মেয়ের বাসায় গিয়ে বসে আছে, আমাকে বলে যাওয়ার প্রয়োজনও বোধ করে না আজকাল। হেরা শ্বশুরের সঙ্গে তার রুমে ঢুকলো। বসো বৌমা। তুমি এত শুকিয়ে গেলে কেন? অসুস্থ ছিলে? কিন্তু অনেক ফর্সা হয়েছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে। অবশ্য কি খাবে? এরা যা রান্না করে খেতে ইচ্ছা করে না। কতদিন ভালো কিছু খাই না। আর তোমার শাশুড়ি, তিনি তো রান্না করে ঢুকেই না। কি খাবেন আপনি বলেন আব্বা আমায়? তুমি রান্না করবে? তাহলে গরুর গোশত রান্না করো। এরা শুধু মুরগি রান্না করে আমার অসহ্য লাগে। ঠিক আছে আব্বা, আমি আপনার জন্য কালকে গরু গোশত রান্না করব। আজ তো অনেক রাত হয়ে গেছে, আপনার খাওয়ার সময় হয়ে গেছে তো। ঠিক আছে, তুমি রান্না করলে খাবো মজা করে। যাই এখন আব্বা। যাও, নিশাল দাদু ভাই তোমার জন্য কাঁদবে, যাও। হেরা হেসে দিল। হেরা শ্বশুরের রুম থেকে বের হয়ে এলো। ওর খুব নানার কথা মনে পড়ে গেল। নানা খেতে খুব পছন্দ করত, কিন্তু ছেলেদের কখনো বলতো না, হেরাকে বলতো। হেরার হাতের রান্না খুব আরাম করে খেত। হেরার চোখ ভিজে গেল নানার কথা মনে হতেই। রুমে ঢুকে খুব মন খারাপ করে শুয়ে রইল। পারুল এসে ঢুকলো রুমে। আমার কি শরীর খারাপ? না, কেন? এখন শুয়ে আছেন, এসি দিয়ে দেই? না থাক, লাগবে না। এত গরমে থাকবেন কেমনে? দেই, আরাম করে বসেন। আমার অভ্যাস আছে, বরং এসিতে থেকেই ঠান্ডা লেগে গেছে। আমার একটু ঠান্ডার ধাত আছে তো, অল্পতেই বুকে কফ জমে যায়, খুব হাঁচি কাশি হয়, শ্বাসকষ্ট হয়। সবাই বলে গরম থেকে আরো বেশি হয়।
এই এসি আরাম করেন আম্মা। পারুল এসি অন করে দিল। রাতে হেরা যখন ঘুমাতে গেল এসির রিমোটটা খুঁজে পেল না কোথাও। কাজটা পারুল ইচ্ছে করেই করেছে, সে বুঝতেই পারেনি। কাঁথা গায়ে দিয়ে শুয়ে থেকেও হেরার প্রচণ্ড ঠান্ডা লেগে গেল। এমনিতেই তার অ্যাজমার সমস্যা আছে। সারা রাত এসির ঠান্ডায় ওর বুকে কফ জমে গেছে। হাঁচি শুরু হয়ে গেল প্রচণ্ড। এই কাজটা পারুলকে দিয়ে যে করিয়েছে, সে যা চেয়েছে তাই হয়েছে। হেরা ঠান্ডায় একেবারে কাবু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে হেরার গাল দিয়ে আওয়াজই বের হচ্ছে না। কাশি হচ্ছে খুব, আর একটু পরপর হাঁচি। মাথাও প্রচণ্ড ভার হয়ে আছে। ঔষধ খাওয়া দরকার, কিন্তু কাউকে বলতে তার খুব অস্বস্তি লাগছে। কাকে বলবে? আনারের মা এসে রুমে ঢুকলো। আমার জন্য একটু গরম পানি এনে দাও তো, খাবো। আম্মা, আপনার তো গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, ডাক্তারের কাছে যাবেন? ডক্টর লাগবে না, তুমি আমায় একটু গরম পানি দাও, সঙ্গে একটু লবণ। আর একটা কথা, বাসায় গরু মাংস আছে? আছে। আপনার খেতে ইচ্ছে করছে? আমি রান্না করতে বলতেছি। হেরা লজ্জামাখা মুখে বলল, না, আমি রান্না করব। আব্বা আমার হাতে রান্না খেতে চেয়েছেন। ও, দাদা খাইতে চাইছে? কোনো সমস্যা নেই তো ওনার গরু মাংস খেলে? না, সব সময় দেয়া হয় না, হঠাৎ হঠাৎ খাইলে কোনো সমস্যা নাই আম্মা। কিন্তু আপনার তো শরীর খারাপ, আপনার রান্না করার কি দরকার? কোনো অসুবিধা হবে না আমার, তুমি রান্নার ব্যবস্থা করে দাও। উনি আমায় রান্না করতে বলেছেন। দাদার গিয়ে দেখেন, এখন মনেও নাই আপনারে কি বলছে। বাদ দেন আম্মা, আপনি আরাম করেন। ওনার মনে না থাকলে কি হবে? আমার তো মনে আছে আনারের মা। ঠিক আছে, আমি সব রেডি কইরা আপনারে নিয়ে যাবো। হেরা মনে মনে চিন্তা করছে, জীবনে এই প্রথম কাউকে আব্বা বলে ডাকছে সে। আর যে মানুষটা তাকে বাঁচালো, তার বাবার জন্য সামান্য রান্না করতে পারবে না সে? তার তো খুব ইচ্ছা করছে নওশাদ আসলে ওনার জন্যও রান্না করতে। অবশ্য ওর হাতের রান্না উনি খেতে পারবে কি না সে জানে না। এত বড় মানুষ, দুনিয়ার কত জায়গায় ঘুরেছেন, কত নামি দামি হোটেলে, আর বাবুর্চির হাতের রান্না খায়। তার মতো শুধু মাছ ভাত শাক ডাল রান্না করা কারো হাতের রান্না খেতে ওনার ভালো লাগার কথা নয়। অনারের মা সব কিছু রেডি করে হেরাকে কিচেনে নিয়ে গেল। এই বাসার রান্নাঘরটা দেখে হেরা মুগ্ধ হয়ে গেল। সে সারা জীবন রান্না করেছে মাটির চুলায়, বাড়ির আঙ্গিনার কোণায়। এখানে কি সুন্দর পরিপাটি একটা রান্নাঘর। দেখে মনে হচ্ছে টিভিতে দেখা কোনো রান্নাঘর। সব কিছু কি সুন্দর করে গোছানো। এই বাড়ির রান্নার কাজ করে দুইজন কাজের লোক। এর মধ্যে একজন পুরুষও আছেন, নাম আলাউদ্দিন, আর একজন জরিনা বুয়া। আলাউদ্দিন চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণায়, জরিনা বুয়া সব এগিয়ে দিচ্ছে। আনারের মা আর পারুল হেরার কাছে এসে দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমাকে এইভাবে তাকিয়ে দেখছো কেন? কিভাবে রান্না করবেন দেখি আর কি। আনারের মা, তোমরা যেভাবে করো সেভাবেই করব। হেরা হাসছে। জানেন, আগের আম্মা স্যারের জন্য দাদার জন্য প্রতিদিন একটা তরকারি হলেও রান্না করতো। স্যার তো ওই আম্মার রান্না ছাড়া খাইতেই পারতো না। তাই আপনি কি এখন থেকে স্যারের জন্য রান্না করবেন? পারুল প্রশ্ন করল। তোমার স্যার কি আমার রান্না খেতে পারবে? আমি তো অত ভালো রান্না করি না। অবশ্যই খাইব আম্মা। হেরা শ্বশুরের জন্য রান্না করলো নিজে দাঁড়িয়ে থেকে। রান্নাঘর থেকে বের হওয়ার একটু পরেই ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। সারাদিন আর বিছানা থেকে উঠতে পারল না। ভেবেছিল শ্বশুর যখন খাবে পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওর শরীর খারাপ লাগছে। ঘর অন্ধকার করে শুয়ে রইল। নওশাদ বুলগেরিয়া থেকে ফোন দিল সন্ধ্যায়। আনারের মা কর্ডলেসটা নিয়ে এসে দেখে হেরা ঘুমাচ্ছে। অপর প্রান্তে নওশাদ অপেক্ষা করছে হেরার জন্য। স্যার, নতুন আম্মা তো ঘুমায়, ডাক দেই? না থাক, দরকার নেই। উঠলে বলো আমি কল করছিলাম। অন্য সব কিছু ভালো আছে তো? আব্বার কি অবস্থা? দাদা ও ভালো আছে। তুমি ওদের খেয়াল রেখো নানের মা। বলে নওশাদ ফোন কেটে দিল। আনারের মা ইচ্ছে করেই হেরার শরীর খারাপ বলেনি। তার কাছে মনে হচ্ছে হুদাই ছাড়ের চিন্তায় ফেলাই দিয়ে কী লাভ। সন্ধ্যায় গীতির বোন জুথি বাসায় এলো। জুথি বিধির বড় আর গীতির ছোট। শান্তশিষ্ট স্বভাবের মেয়ে, কথা খুব বেশি একটা বলে না, একটু গম্ভীর প্রকৃতির, তবে রকচটা। সে ইদানিং এ বাসায় আসতে পারে না। ওর শাশুড়ি অসুস্থ, কয়েকদিন পর পর হসপিটালে ভর্তি করতে হচ্ছে। বিথির কাছ থেকে শুনেছে নওশাদের বিয়ের খবরটা। তাকেই প্রথম জানিয়েছিল বিথি। সে প্রথমে বিশ্বাস করতে পারেনি, তাও আবার একটা গ্রাম্য মেয়েকে নওশাদ বিয়ে করেছে। এটা তার জন্য সবচেয়ে অবিশ্বাস্য ছিল। তার দৃষ্টিতে নওশাদ পৃথিবীর এমন এক পুরুষ যিনি সব কিছু পারফেক্ট চায়, আর তিনি কিনা বিয়ে করেছে গ্রামের অতি সাধারণ একটা মেয়েকে।
এটা বিশ্বাস করা কষ্টকর ছিল। শাশুড়ি হসপিটালে না থাকলে সে তখনই চলে আসতো। আজ একটু ফ্রি হয়ে সে নওশাদের বাসায় এসেছে, যদিও জানে নওশাদ দেশে নেই। এই বাসায় আসতে তার কারো অনুমতি লাগে না। তার বোনের সংসার, এই সংসার তার বোন তৈরি করেছে। আজও সে এই বাড়ির প্রতিটি কোণায় গীতিকে অনুভব করে। দুলাভাই কিভাবে পারলো আপার জায়গায় অন্য একটা মানুষকে এনে ঠাঁই দিতে? আসলে পৃথিবীতে ভালোবাসা কিছু না, সব মিথ্যে কথার ফুলঝুরি। আপা কত ভালোবাসতো দুলাভাইকে, আর দুলাভাই কি করলো এটা? নিশালের কথাও একটাবার চিন্তা করলো না। জ্যোতিকে দেখে পারুল দৌড়ে এলো কাছে। খালাম্মা কখন আসলেন? কি খবর তোদের? আসি খালাম্মা, ভালোই। তোর স্যারের নতুন বউ কোথায়? ঘরে ঘুমায়। আজ দাদার জন্য রান্না করছে, তারপর শরীর খারাপ করছে। কি রান্না করেছে যে শরীর খারাপ হয়ে গেল? গরুর মাংস দাদা খাইতে চাইছেন, ওনার হাতের রান্না। বাহ, ভালোই তো। 2 দিন হলো এই বাড়িতে এসেছে, এসে রান্না করে সবার মন জয় করতে চাইছে। কে বলে গ্রামের মেয়েরা সাদাসিধে? এ তো দেখছি বিরাট বুদ্ধিমান। কি যে কন খালাম্মা, দেখতে যেমন সুন্দর, বুদ্ধিও আছে। কি সুন্দর কইরা কথা কয় সবার সাথে। দেখলে কথা কইলে মনে হয় না গ্রামের মাইয়া, পড়াশোনা করা, কিন্তু ইংরেজিও জানে। চল তো দেখি কোথায় সে। আমি আবার বেশিক্ষণ বসতে পারবো না। জুথি আর পারুল দোতলায় উঠে এলো। নওশাদের রুমের দিকে যেতে নিতেই পারুল বাধা দেয়। স্যারের রুমে থাকে না, গেস্ট রুমে থাকে উনি। দুলা ভাইয়ের রুমে থাকে না? জ্যোতি অবাক হলো। গলা নামিয়ে ফিসফিস করে পারুল বলল, না, 2 জন 2 ঘরে থাকে। কিছুই বুঝলাম না, স্যার বিয়ে করা বউরে অন্য রুমে রাখছে কেন? জ্যোতিকে দেখে আনারের মা ছুটে এলো। কি ব্যাপার আনারের মা? এতক্ষণ হলো এসেছি, তোমার দেখা নেই? তোমার স্যারের নতুন বউকে নিয়ে বেশি ব্যস্ত নাকি? না খালাম্মা, আমি দাদারে নাস্তা দিয়ে আসলাম। কোথায় তোমার স্যারের নতুন বউ? গেস্ট রুমে, শরীর খারাপ। কি হয়েছে? ঠান্ডা লাগছে। কি? জ্যোতি মনে মনে ভাবছে, হায় রে পুরুষ মানুষ, গোসল করিয়ে করিয়ে নতুন বউকে ঠান্ডা লাগিয়ে দিয়েছে 2 দিনে, আর সবাইকে দেখাচ্ছে 2 জন 2 রুমে থাকে। হাস্যকর। গিয়ে বলো আমি আসছি। আমি টিভি রুমে বসে আছি। খালাম্মা, নতুন আম্মা মনে হয় ঘুমায়। আনারের মা, তোমাকে কি বললাম? যাও ডেকে নিয়ে এসো। জ্যোতি দোতলায় বড় একটা লিভিং রুম আছে, সেখানে টিভি ছেড়ে বসলো। আনারের মা বিড়বিড় করতে করতে গেস্ট রুমের সামনে এসে দাঁড়ালো। আমার হয়েছে বিপদ। একজনের অসুখ, তাও তারে নিয়ে হাজির করতে হইবে ওনার সামনে। সুয়েব স্যারও নাই বাসায়, থাকলে সামলাইতে পারতো। আনারের মা হেরার ঘরে ঢুকে বেড সাইড ল্যাম্পটা জ্বালালো। হেরা ঘুমোচ্ছে। ইস, মানুষটা দুপুরে খায়ও নাই, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় অবস্থায়। একটু ঘুমাইছে, এখন ডাকতে হইব। আম্মা, আম্মা। হেরা পাশ ফিরে তাকালো। একটু উঠবেন আম্মা? উনি চলে এসছে। বলেই হেরা ধর্মর করে বিছানায় উঠে বসলো। আম্মা, জ্যোতি খালাম্মা আসছে, আপনারা ডাকে। কে? আগের আমার ছোট বোন। আমি বলছিলাম আপনার শরীর খারাপ, তাও বললো যাইতে। ও আচ্ছা, আমি আসছি, একটু দাঁড়াও। হেরা উঠে ওয়াশরুমে ঢুকে গেল। চোখে মুখে পানি দিয়ে বের হলো। চুল ঠিক করলো, মাথায় ওড়নাটা দিয়ে ঘোমটা দিল। তারপর আনারের মায়ের সঙ্গে রওনা হলো। আম্মা, জ্যোতি খালাম্মা কথা কম কয়, কিন্তু যা কয় ক্যাটক্যাট করে কয়, ধমক দেয়। আমার কেমন যেন লাগছে আনারের মা। আসেন, ভয় পাইয়েন না, আপনি তো কোনো দোষ করেন নাই, ডরের কি আছে। হেরাকে দেখে জ্যোতি কিছুক্ষণ অপলক চেয়ে রইল। বিথি বলেছে মেয়েটা সুন্দর, কিন্তু ওর ধারণা করেছিল গ্রামের মেয়ে আর কতটা সুন্দর হবে। হয়তো চামড়া সাদা এই যা, কিন্তু এই মেয়ে তো সত্যি অপূর্ব সুন্দরী দেখতে। গায়ের রং থেকে নাক, ঠোঁট, বিশেষ করে চোখ দুটো কত সুন্দর, সুন্দর ফিগার। নওশাদ আজমি এমনি এমনি টপ গেলেনি, এই মেয়ের রূপ দেখেই মজে গেছে। তাই তো মেয়ের বয়স, সামাজিক আর্থিক স্ট্যাটাস কিছুই চিন্তা করেনি। এত আচমকা বিয়ের মানেটা কি, এই মেয়েকে দেখেই এখন বোধগম্য হচ্ছে। হেরা জ্যোতিকে দেখে সালাম দিল। জ্যোতি মুখ দিয়ে সালামের উত্তর দিল না, শুধু চোখ ঝাঁকালো। তোমার নাম কি? হেরা। হেরা? এটা কেমন নাম? যাই হোক, বাড়ি কোথায় তোমার? জি, কুষ্টিয়া। কুষ্টিয়ার মেয়ে ঢাকার নওশাদ আজমির সঙ্গে পরিচয়টা হলো কিভাবে? বিয়েটা কিভাবে করলে বলো তো? হেরা চুপ করে আছে। কি বলবে সে? উনি তো বলে গেছেন কাউকে কিছু বলার দরকার নেই, যা বলার উনিই বলবেন। কি ব্যাপার, কথা বলছো না কেন? ধমকে উঠল জ্যোতি।
হেরা চমকে উঠল ধমক শুনে। আনারের মায়ের দিকে তাকালো। আনারের মা অসহায়ের মতো তাকিয়ে আছে হেরার দিকে। চুপ করে আছো কেন? তোমাকে একটা প্রশ্ন করেছি মেয়ে। যে উনি বলেছেন আপনাদের সবাইকে উনি বলবেন সবকিছু। হেরা মাটির দিকে তাকিয়ে আছে। উনি মানে দুলা ভাই? জি। কেন? তোমার মুখ নেই? তুমি বলতে পারছো না? তোমার মতো বাচ্চা বয়সে একটা মেয়ে মধ্য বয়সে একজন মানুষের কাছে বিয়ে বসতে পেরেছো, আর সেই ঘটনাটা বলতে পারছো না? আমাকে উনি বলে গেছেন সবাইকে উনি বলবেন। ঠিক আছে, ঘটনা যাই হোক, তুমি যেই হও না কেন, হেরা বা ফেরা, মনে রাখবে এটা আমার বোনের সংসার। আজ নওশাদ আমজিকে যা দেখছো সেটা ছিল না, আমার বোনটাকে আজকের অবস্থানে এনেছে। তুমি 2 দিনের মেয়ে নওশাদ আজমির বউ হয়ে এসে এইবারের কলকাঠি নাড়বে, তা আমরা কেউ মেনে নেব না। নিশালের জীবনটা ছাড়খাড় করবে আমি আর বিধি কোনোভাবেই হতে দেব না। হেরা মাটির দিকে তাকিয়ে শুধু শুনে যাচ্ছে। তার আবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। এবার মনে হয় সত্যি সত্যি খুব ভোগাবে এই অ্যাজমা। জ্যোতির কোনো কথাই ও কানে শুনতে পারছে না। খুব কাশি শুরু হয়ে গেল ওর। আরে এই মেয়ে তো কাশছে কেন? যক্ষা টক্ষা নেই তো? কোথা থেকে এই রোগী নিয়ে আসছে দুলা ভাই আল্লাহ জানে। খালাম্মা, আমার শরীরটা খারাপ, বাদ দেন। স্যার আসুক, আপনার যা জানতে ইচ্ছে হয় ওনার কাছ থেকে শুনিয়েন। চুপ করো আনারের মা। জ্যোতি ধমক দিয়ে উঠল। আনারের মা হেরার হাত ধরে বলল, চলেন আম্মা, ঘরে চলেন। হেরা আনারের মায়ের সঙ্গে লিভিং রুম থেকে নিজের রুমে চলে এলো। আপনি বসেন, আমি আপনার জন্য আদা চা নিয়ে আসি, আপনার আরাম হইব। জ্যোতি রগে কপছে। খালাম্মা দেখলেন আনারের মায়ের সাহস, আপনার সামনে থেকে কেমনে নিয়ে চলে গেল উনারে। পারুল, আনারের মা নিজেকে বেশি মতব্বর ভাবা শুরু করেছে মনে হচ্ছে। তাই ভাবে খালাম্মা। ঠিক আছে, সবাইকে সাইজ আনতে হবে, বোঝা যাচ্ছে। শোনো, আমি যাচ্ছি, তুই আমাকে ফোন দিবি পারুল, ওই মেয়ের সব খবর দিবি। দুলা ভাই কি লীলা খেলা করে এই কম বয়সী মেয়ের সঙ্গে জানতে হবে। ঠিক আছে খালাম্মা। জ্যোতি চলে গেল। হেরা বিছানায় শুয়ে আছে। আদা চা খেয়ে ওর একটু ভালো লাগছে। আনারের মা ফ্লোরে বসে আছে। আম্মা, আপনার কি সব সময় এমন টান ওঠে? মানে শ্বাসকষ্টের কথা বলছো? সব সময় না, ঠান্ডা লাগলেই আর কি। খুব কষ্ট হয় তাই না আম্মা? আমার একটা বোনের ছেলের এমন টান ওঠে। কষ্ট হয়, কিন্তু এখন ভালো লাগছে, তুমি চিন্তা করো না তো। ও আম্মা, এত বড় কথাটা কইতে ভুলে গেছি। স্যার ফোন দিয়েছিল বিদেশ থেকে, আপনার সাথে কথা বলতে চাইছিল, আপনি ঘুমেছিলেন। ডাক দিলে না কেন? স্যার না করলো, বলল থাক পরে কথা বলবো। ঘুমে থাকলেও ডাক দিবে, ওনাকে বলার দরকার নেই যে আমি ঘুমে। ঠিক আছে। আমি অসুস্থ বলে দাওনি তো আবার? না না আম্মা, বলি নাই। একটা কথা কই আম্মা, এত বছর এই বাসায় আছি, আগের আম্মা মারা যাওয়ার পর স্যার কতবার বিদেশ গেছে, কিন্তু কোনো দিন বাসায় ফোন দেয় নাই। সুয়েব স্যারের কাছ থেকে খবর নিত দাদার। এত বছর পর স্যার আপনার খবর নেওয়ার জন্য ফোন দিছে। দেখবেন স্যার আপনারে বেশি দিন দূরে রাখতে পারবো না আম্মা, নিজের ঘরে ঠিকই নিয়ে যাইব। হেরার খুব লজ্জা লাগছে আনারের মায়ের কথা শুনে। আর আপনি 2 খালাম্মার কথায় মনে কষ্ট পাইয়েন না, দেখবেন স্যার আসলে সবাই সোজা হইয়া যাব। স্যাররে দেখলে সবাই ঠান্ডা। আসল কথা কি আম্মা, এতদিন তারা সবাই এইখানে আইসা মাতব্বরি করত, এখন আপনি আসছেন তাই এমন ফালাফালি করতেছে। আরও 2 জন আছে, তারাও আইব। আর 2 জনকে? সম্পর্কে আপনার দেবরের বউ হয়, খুব স্মার্ট, তারা কিন্তু মাতব্বরি করতে ওস্তাদ। কিন্তু স্যারের সামনে 2 জনই একেবারে চুপ। তখন কইব ভাইয়া আপনি ঠিক বলছেন। হেরা হাসছে। আর কইয়ের না আম্মা, একজন আয়সা কইব আব্বাকে সকালে শুধু রুটি দিবে না, কোনো দিন খিচুড়ি দিবে। আরেকজন বলবো খিচুড়ি খেলে শরীর খারাপ করবে, কর্নফ্লেক্স দিবে। আম্মা, দাদা রুটি নয়তো পরোটা খায়, অন্য কিছু খাইতে চায় না। ওনারা 2 জন শুধু নিয়মকানুন দেখায় আয়সা। এই হলো অবস্থা। ঘরের আসল মানুষ না থাকলে যা হয়। হেরা আনারের মায়ের কথা শুনছে। ওর ভালোই লাগে আনারের মায়ের কথাগুলো। আম্মা, আপনার হাত খালি কেন? 2টা চুড়ি পরতে পারেন না? অবশ্য শহরের মানুষের কথা আলাদা, আমরা গ্রামে বউ মানুষের হাত খালি থাকে না কখনো। আমার কাছে কোনো চুড়ি নেই। আরেকদিন মার্কেটে গেলে কিনে ফেললেই হয়। পারুল এসে রুমে ঢুকলো। ওকে দেখে আনারের মা চুপ হয়ে গেল। পারুল, দাদার খাওয়া দিছে রাজু? দিছে। আনারের মা, আবার দুপুরে খেয়ে কি বললো, রান্না ঠিক ছিল?
আম্মা, ওনার তো মাথা নষ্ট। বলছে এটা বড় বৌমা রান্না করছে, খেয়েই বুঝতে পেরেছি আপনারা আগের আম্মা ভাবছে। সমস্যা নেই, তাই ভাবুকুনি। তোমরা খেয়েছো? কেমন হয়েছে? খুব ভালো লাগছে আম্মা। পারুল বলে উঠল। স্যারের খুব পছন্দ হইব। পারুল, কথা একটু কম ক, যা আমার খাবার নিয়ে আয়। পারুল মুখ ভেংসি কেটে উঠে চলে গেল। এই মায়েরা বেশি কথা কয়, কিছু কও যায় না। বিথি খালাম্মা আনছে তারে এই বাসায়, কিছু কইলে লাগায় ফোন দিয়া খালাম্মার কানে। হেরা রাতে ঘুমিয়েছিল। পারুল এক ফাঁকে দরজা খুলে এসি অন করে দিল। একটুক্ষণেই হেরার শরীর খারাপ করে ফেলল। এমনিতেই অ্যাজমার শ্বাসকষ্ট রাত হলে বাড়ে। এত রাতে সে আর কাউকে ডাকলো না। কাকেই বা ডাকবে? আনারের মা ঘুমাচ্ছে তার ঘরে, কিন্তু সে বুঝতে পারছে না কে এসিটা অন করলো। সে উঠে জানালার পাশে বসে রইল। শুয়ে থাকলে তার শ্বাসকষ্ট বেশি হয়। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, আশেপাশটা ঝলমল করছে। ওদের বাড়ির উঠানে এরকম চাঁদনি রাতে বসে থাকতে ওর কত ভালো লাগতো। মামাতো ভাই বোনদের সঙ্গে গল্প করত। আজ সে যেখানে আছে সেখানে থেকে চাঁদ দেখা যায়, কিন্তু সেই সব মানুষদের দেখা যায় না। তার সেই আপন মানুষরা তার সঙ্গে যে ব্যবহার করেছে তা সে কোনোভাবেই ভুলতে পারবে না। ছোট মামি সেদিন রাতে দরজার ছিটকেনি ভেতর থেকে খুলে রেখেছিল সে জানে। তা না হলে নুরুলের ভাইয়ের দলবল ঘরে ঢুকতে পারতো না কোনোভাবেই। ছোট মামির নেশাগ্রস্ত ভাইয়ের ছেলের সঙ্গে নানা ভাই ওর বিয়েতে রাজি না হওয়ার জন্য এই কাজটা মামি করেছে সে বুঝতে পেরেছে। এরাই নাকি তার আপনজন ছিল। এদের জন্য কত কি করেছে সে। শীতের সকালে মামির কষ্ট হয় থালা বাটি ধুতে, তাকে দিয়ে করাতো। হাসি মুখেই সে করতো সারাটা জীবন। যতই তার অ্যাজমার সমস্যা থাকুক তাও সে করতো, কিন্তু তার সঙ্গে কি ব্যবহারটাই করলো ওরা। আর নওশাদ মানুষটা তাকে বাঁচানোর জন্য বিয়ে পর্যন্ত করে ফেললো। তার সঙ্গে কত ভালো ব্যবহার করে। দুনিয়া যাই বলুক, সে নওশাদের পায়ের কাছে পড়ে থাকবে, তাও আগের জীবনে ফেরত যাবে না। সেই সব আত্মীয় স্বজনদের কাছে যাবে না। শুধু নানার জন্য মনটা খারাপ লাগে। ঠিকমতো খেতে দেয় তো মামিরা? ঠান্ডা ভাত খেতে কষ্ট হয় নানার, কেউ খেয়াল রাখে না হয়তো। হেরা চোখ দিয়ে পানি পড়ছে, খুব কষ্ট হচ্ছে ওর। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল সে। সকাল থেকে ওর শরীর আরও খারাপ করলো। কেন জানি কাউকে কিছু বলতে ইচ্ছে করলো না। সব সময় ঔষধ তো নানার কাছেও চাইতো না ও। যদি ইনহেলারটা থাকতো তাহলে কষ্ট একটু কম হতো। ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে আরও 4 দিন কেটে গেল। আনারের মায়ের কাছে শোয়েব হেরার খবর জানতে চেয়েছে। যখন আনারের মা ঠান্ডা লেগেছে বলাতে সে খুব একটা পাত্তা দেয়নি। শোয়েব বুঝতেই পারেনি হেরার ঠান্ডাটা অন্য ধাতের। আনারের মা বলতে চেয়েছে ডাক্তারের কাছে নেওয়া দরকার। কিছু বলার আগেই শোয়েব ফোনে কথা বলতে বলতে অফিসে চলে যায়। সেদিন রাতে নওশাদ বুলগেরিয়া থেকে দেশে ফিরে আসে। হেরার অবস্থা দেখে সে তাজ্জব হয়ে গেল।